হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। তোমাদের সামনে রচনা লেখার পদ্ধতি উপস্থাপন করা হলো। ইতিপূর্বেই দিয়েছিলাম কিন্তু তোমাদের রচনা লেখা, তা সত্ত্বেও কিন্তু একটা ডিমান্ড ছিল যে স্যার সরাসরিভাবে আমাদের একটু লাইভ বুঝিয়ে দেন। লাইভ মানে কি, এই যে যেমন উদাহরণ নিয়েছি, ঠিক এই উদাহরণটার মতন অর্থ ধরে রাখো যে এইটাই তোমাদের 2025 সালে এসেছে। এটা 2018, তো এটা কেটে দাও, এখানে 2025 লেখো। ঠিক আছে, 2025 সালে এই কোশ্চেনটা এসেছে, কথার মানে বললাম। ঠিক আছে, ধরে রাখো মাইকেল মধুসূদন দত্ত দিয়েছে, যা দিয়েছে আর কি, এখানে ধরে রাখো যে নাম আছে একটা, যেটা 2025 সালে এসেছে। আমি তোমাদেরকে সাজেশন করব, এখন তোমাদেরকে কারো কোনো কিছু জীবনী মুখস্থ করতে হবে না। বা স্কুলের মাস্টার তোমাদেরকে কী দিয়েছেন, স্কুলের স্যার তোমাদেরকে কি একটা আলাদা রচনা দিয়েছেন, তোমার টিউশনের স্যার আলাদা রচনা দিয়েছেন, কারো জীবনী মুখস্থ করতে হবে না, কারো রচনা মুখস্থ করতে হবে না। এইটুকু তোমাদেরকে বলবো, কারো মুখস্থ করতে হবে না। শুধুমাত্র আমাদের এই আশার প্রদীপের এই ফর্মেটটা মুখস্থ করে যাও। এই ফর্মেটটা যদি হাতের লেখা ঠিক থাকে, নিশ্চিতভাবে 8 থেকে 10-এর মধ্যে তুমি এই নাম্বারটা পাবে। 8 থেকে 10-এর মধ্যে তুমি 100% তুমি এখানে গ্যারান্টি সহকারে তুমি 10-এর মধ্যে 8 অথবা 10 তোমাকে দেওয়া হবে। কিন্তু হ্যাঁ, লেখার ফর্মেটটা একটু ভালো করে বুঝতে হবে যে এই পয়েন্টগুলো কী করে কোন জায়গাটাতে অ্যাপ্লাই করব। সরাসরিভাবে তোমাদের কিন্তু লাইভ উপস্থাপন করাচ্ছি। তারপরে কিন্তু আরেকটা কথা, যে তোমাদের যে জীবনীমূলক যে রচনাগুলো, ঠিক আছে, কার কতটা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু 2025-এর জন্য কিন্তু তোমাদের সামনে উপস্থিত করা হলো। কয়েকটা জীবনী আছে, বেশি না। যদি এইগুলো কিন্তু এই যে নামগুলো উল্লেখ করতে চলেছি, যে জীবনীগুলো, ঠিক আছে, এই যে জীবনীগুলো নিচে আছে, এখন দেখাবো না, একটুখানি অপেক্ষা করে কথা বলছি। ঠিক আছে, 95% নিশ্চিত যে তোমরা কমন পাবে এখানে, 95% নিশ্চিত। যদি এটা কমন না পাও, কথার মানে বললাম, দেখো, যদি আর কি এই যে নামগুলো বলবো, ঠিক আছে, এগুলো একটুখানি দেখে যাবে, ওদের জীবনীগুলো ভালো করে দেখে যাবে। যদি না পাও কমন, তাহলে আমরা কী করবো, এই তো ফরম্যাটটা আছে, বাস আমরা ইউজ করব। 10-এর মধ্যে অ্যাটলিস্ট 8 পাবো, অথবা যদি 9 পাবো, পাবোই তো। কিন্তু এই ফর্ম্যাটটা লিখতে হবে, কেমন করে লিখতে হবে সেটাই বলছি। ঠিক আছে, আরেকটা কথা, আশার প্রদীপ কোচিং সেন্টার তো পক্ষ থেকে তোমরা জানো যে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু নোট, যেমন করে ইংলিশ, বেঙ্গলি, তারপরে ফিলোসফি, তারপরে তোমার এডুকেশন, তারপরে তোমার সংস্কৃত, অ্যারাবিক, ঠিক আছে, অ্যান্ড হিস্ট্রি, এই সমস্ত সাবজেক্টগুলোর কিন্তু তোমার যদি নোট লাগে, সাজেশন লাগে, সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। এবং এই প্রত্যেকটা সাবজেক্টের, একটা সাবজেক্টের জন্য মাত্র 50 টাকা, 50 টাকা পেমেন্ট করেই কিন্তু তুমি সমস্ত, অর্থাৎ 80 নাম্বারের সমস্ত, মাত্র 50 টাকাতে পুরো 80 মার্কের তুমি সাজেশন নিতে পারবে, নোটস নিতে পারবে। সাজেশন নয়, নোটস দেবো আমরা। সাজেশন তো তুমিও দিতে পারো আমাকে, যে হ্যাঁ এটা পড়তে পারে, ওটা পড়তে পারে, এটা পড়তে পারে। নো ভাই, এরকম তো হয় না। ঠিক, ঠিক আছে। তো আমাদের নোট কিন্তু একটার মধ্যে একটি নোট, যেমন ধরে নাও শিকার কবিতা থেকে একটাই নোট, রূপনারায়ণ কুল থেকে একটাই নোট, ক্রন্দরতা থেকে একটা নোট, কোশ্চেন যেরকমই আসুন না ঘুরে পেয়েছি। কিন্তু হ্যাঁ, নোট লেখার ফর্মেট কিছু আছে, যেগুলো আমরা তোমাদেরকে এই গ্রুপের মধ্যে অর্থাৎ মেন্টরশিপ প্রোগ্রামে শেখানো হয়েছে, ক্লাসের মধ্যে বলা হয়েছে। ঠিক আছে, তো কী বললাম জানো, যে এই বিষয় করে এইভাবে তোমরা কিন্তু নিতে পারো মাত্র 50 টাকা দিয়ে। ঠিক আছে, আপাতত 50 টাকা আছে, কিছুদিন কিন্তু 99 টাকা ছিল, রাইট। তো এই ক্ষেত্রে কিন্তু সমস্ত আশার প্রদীপের টিম যারা আর কি সিদ্ধান্ত নিচ্ছেন এই বিষয়টা নিয়ে, কখনো মানে যখন অফারটা আর কি প্রোভাইড করা থাকে, তোমরা চাইলে নিতে পারো বর্তমানে 50 টাকা মাত্র একটা সাবজেক্টের জন্য। ঠিক আছে, ইংলিশে যাতে মাত্র 50 টাকা। দেখো, ইতিপূর্বে কিন্তু তোমরা দেখো আর কি, সকালে যদি তুমি নাস্তা করতে যাচ্ছ, বা তুমি আর কি সন্ধ্যার সময় কোথাও যাচ্ছ, অ্যাটলিস্ট তো তোমার 50 টাকা তো এমনিতেই শেষ হয়ে যায়, 20 টাকা 25 টাকা, তাই না? তো 50 টাকাটা কোনো টাকা নয় ভাই, তোমার সামনে পরীক্ষা আসছে, রাইট। তো সামনে তুমি পড়াশোনার জন্য 50 টাকা ইনভেস্ট করছো বা খরচা করছো, সেটা কিন্তু বড় কথা নয়। এর মধ্যে তুমি 80% পুরো ফুল সিলেবাসের কিন্তু সাজেশন তুমি পাচ্ছ, এমসিকিউ থেকে এসিকিউ থেকে বড় কোশ্চেন থেকে সমস্ত কিছু। ঠিক আছে, আর 100% গ্যারান্টি দিয়ে, এরকমই নয় যে গাদি গাদি নোট দিয়ে দেবো, মাথা জাম করে দেবো, মাথা ভারী করে দেবো, নয়, যেটা দেবো ওটাই আসবে বাস। অ্যাটলিস্ট ধরে রাখো ওভারঅল 10টা নোট দেবো, তো কথার মানে বললাম 10টার মধ্যে 7 থেকে 8টা নোট কমন পড়বে, বাস 7 থেকে 8টা নোট আসতেই হবে। বিশেষ করে কবিতাগুলো থেকে, ওগুলো কোনো কমন, মানে ওগুলো কোনো ছাড় নেই। ধর একটাই নোট দিয়েছি, ওই একটাই আসবে বাস, কোশ্চেন যেরকমই ঘুরিয়ে পেঁচে আসুন না কেন। চলো আমরা এই জীবনীমূলক রচনাটা স্টার্ট করা যাক। তোমাদের লাগলে অবভিয়াসলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, ব্যক্তির নাম, কোন ব্যক্তির নাম, এই ধরে রাখো এইটা 2025 সালে দিয়েছে, একটু ছোট করে দিলাম। ঠিক আছে, একটু বুঝবে তোমরা। আর এই পিডিএফটার জন্য কিন্তু অবশ্যই তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। কি বললাম, এখানে ব্যক্তির নাম, কোন ব্যক্তির নাম, এই যে এটা ধরে রাখো তোমাদের 2025 সালে দিয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। এখানে ধরে নাও মাইকেল মধুসূদন দত্ত লিখে দাও। ঠিক আছে, আমি সাজেশন করবো এটা তোমরা লিখবে না, এটা একটু হার্ড আছে। ঠিক আছে, একটু জটিলতাভাবে লেখা হয়েছে, এটা ছেড়ে দিলাম। ঠিক আছে, এই অথবাদা দিয়ে, এই যে এই অথবাদা দিয়েছি, এই অথবার ভূমিকাটা লিখবে। ভূমিকা কিন্তু লেখা থাকে না, দেখতে পাচ্ছ, ভূমিকা কিন্তু লেখা থাকে না, এই যে দেখো, ভূমিকা কিন্তু লেখা থাকে না, ভূমিকাটা নিজে থেকে আমাদের লিখতে হয়। ঠিক আছে, ভূমিকা নিজে থেকে লিখতে হবে। এবার কি বলেছে দেখো, তাহলে এখানে যখন জন্ম থেকে শুরু হয়েছে এগুলো পয়েন্টগুলো, কিন্তু ভূমিকা এখানে আমাদের নিজে থেকে অ্যাড করতে হবে। তাহলে ভূমিকা আমরা লিখছি, বঙ্গমায়ের গর্ভে যুগে যুগে জন্মগ্রহণ করেছেন দেশে তথা বিদেশে আলোড়ন সৃষ্টিকারী কৃতি সন্তান। বাস এটুকু লিখতে পারবো তো আমরা। কৃতি সন্তান মানে কি, ফেমাস, উল্লেখযোগ্য, ইউনিক পার্সন, দ্যাট মিনস, ওকে।
যারা তাদের স্বীয় প্রতিভার দ্বারা নিজেকে আলোকিত করেছেন, বাংলার মুখকে আলোকিত করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের প্রিয় শ্রদ্ধেয়, এখানে নামটা, এই যে নামটা দিচ্ছে না পরীক্ষার হলে, এই নামটা এখানে বসাতে হবে তোমাকে। এই নামটাও কিন্তু উপরে, এই যে বললাম না উপরে যে এক নামটা, ওটার নামটা দিবে, ঠিক আছে, উপরের দিকে যে নামটা বললাম, সরি, এই জায়গাটাতে, এই যে নামটার কথা বললাম, এই জায়গাটাতে নামটা বসাবে, ঠিক আছে, আগে প্রথমত নাম বসাবে এই জায়গাটাতে। ওকে, ডান। এরপরে কি আছে, এই পর্যন্ত ডান। এবার দেখো, যদি বঙ্গমাতার ভারত মাতা অথবা বাংলাদেশ কখন ইউজ করবে, দেখো যদি আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হন উনি, সেক্ষেত্রে কিন্তু কি করবে, বঙ্গমাতা শব্দটা ব্যবহার করবে। কি করে বুঝবো, তুমি জানো না রবীন্দ্রনাথ কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় মৃত্যুবরণ করেছেন, কথা মানে বললাম জানি না, ঠিক আছে, কথার কথা বলছি জানি না, ঠিক আছে। এবার দেখবে তোমার এইখানেই কিন্তু কবে জন্ম করেছেন, দিনাজপুর, বলো তো দিনাজপুরটা কোথায় আছে, দিনাজপুরটা কি পশ্চিমবঙ্গের বাইরে আছে? অবভিয়াসলি তাহলে তোমার তখন কী করবে, বঙ্গমাতা শব্দটা ব্যবহার করবে। যখন দেখতো পশ্চিমবঙ্গের বাসিন্দা আছে, ওকে, ভারতবাসীর বাসিন্দা আছে, ভারত এখানে বলা থাকবে, উল্লেখ থাকবে আর কি, ভারতে, বাংলাদেশে বা কোথায় জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে, তাহলে ভারত মাতা এই শব্দটাও আমরা ইউজ করতে পারি। বঙ্গমাতা না বললেও আর কি বাংলার বলতে পারো, ভারত মাতা না বললে দেশের কথা বলতে পারো, একই কথা, ঠিক আছে। তাহলে এখানে নামটা আমরা লিখে দিলাম, যার নামটা, অর্থাৎ এই নামটা যেটা আর কি প্রশ্নতে এসেছে। এরপর কি পয়েন্ট দিয়েছে ওরা, জন্ম দিয়েছে, তারপর পিতা দিয়েছে। এরপর চলো, এরপর তাহলে পয়েন্ট কী করতে হবে, আমাদের জন্ম দিতে হবে। দেখো পরিচয় বলে কিন্তু কোনো ওরা পয়েন্ট করেননি, এটা আমরা নিজে থেকে অ্যাড অন করবো, আমরা নিজে থেকে বাড়াবো। এটা কেন বলো, দেখো এই কারণে যে রচনা এই কারণে দেয় যে তোমার নিজের ব্যক্তিত্বকে স্টুডেন্টটা কতটা বুঝে, কীরকমভাবে লিখতে পারছে, কীরূপভাবে উপস্থাপন করছে, মানুষের একটা জীবনে কীরূপভাবে লিখছে আর কি, সেটারই জন্য রচনা দেয়, ঠিক আছে। এই কয়েকটা মাত্র 4-5টা পয়েন্ট দিবে ওরা, বাকিগুলো নিজে থেকে অ্যাড করতে হবে। তাহলে রচনা ও পরিচয় শব্দটা আমরা এখানে দেবো, ঠিক আছে। এর মধ্যে কিন্তু পিতা যে শব্দটা আছে, পিতামাতার নামটাও কিন্তু আমরা এখানে অ্যাড করে দেবো। কোনো কোনো জায়গাতে পিতার নাম দেয় শুধুমাত্র, কোনো কোনো জায়গায় মাতার নাম দেয় না। ওকে, তাহলে কী করে লিখবো, দেখো নেক্সট পয়েন্ট হবে আমাদের জন্ম ও পরিচয়। নামটা কার নামটা, ওই যে উপরে যেটা দিয়েছিল, ঠিক আছে, ওই নামটাই লিখবো এখানে। জন্মগ্রহণ করেন, ওই যে কোথায় জন্মগ্রহণ করে, এই সালে বললাম না যে কোথায়, কোন সালে, কত তারিখে, এই দেখো পয়েন্ট দেখে দেখে লিখতে হবে, বাস দেখে দেখে লিখতে পারবে তো, আর কিছু নয় তো। পিতা ও মাতা, পিতার নাম এই যে পিতার নাম দিয়েছে, মাতার নামও থাকবে কোনো কোনো জায়গাতে, না থাকলে শুধুমাত্র পিতার নামই লিখে দাও, ঠিক আছে। আমি তো জানি না, কিন্তু আমি কপি করছি শুধুমাত্র, ঠিক আছে। সেই জন্য তো তোমার এখানে নাম্বার কাটছে 2 নাম্বার বা 1 নাম্বার, হাতের লেখা যদি ঠিকঠাক থাকে অ্যাটলিস্ট 8-এর নিচে নামবে না, এটুকু ভরসা রাখো। হ্যাঁ, একজন সন্তানকে শৈশবকালে পৃথিবীর আলো দেখাতে এবং সুশিক্ষায় শিক্ষিত করতে পিতামাতার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এটুকু, অশেষ গুরুত্বপূর্ণ না বলে আমরা ভূমিকা থাকে এটা বলবো, ঠিক আছে। ঠিক একইভাবে একটু লিখে নেবে, কোথাও কোথাও আমি নতুন নতুন শব্দ ব্যবহার করবো, নিচের দিকে কিন্তু আরও নিচের দিকে কিন্তু আরও নিজের থেকে তুমি আমি যেমন করে কথা বলি ঠিক সেরূপভাবেই কিন্তু কথা বলবো এই নোটের মাধ্যমে, যাতে তুমি মুখস্থ করে রাখতে, মনে রাখতে পারো, ঠিক আছে। কোনো হার্ড শব্দ ব্যবহার করবো না। ঠিক একইভাবে পিতা ও মাতা, আবার সেম নামটা দেবো আর কি, যে নামটা এখানে দিলাম, ঠিক আছে, ওই নামটা দেবো। পিতামাতা তাকে পৃথিবীর আলো দেখান, তবে শৈশব জীবনের প্রারম্ভ থেকে শুরু করে সামাজিক বিশিষ্ট খ্যাতি অর্জন করতে তার পিতামাতার অশেষ ভূমিকার প্রমাণ, ঠিক আছে। সমাজে তার আবির্ভাব বাংলার মুখে এক সুনামধন্য প্রতিভা এনে দিয়েছে। তাহলে কি বলবেন এখানে একটু সুনামধন্য, এই তোমার আমার মনে হয় যে কয়েকটা স্টুডেন্ট জটিল হচ্ছে বা আর কিছু, এক্ষেত্রে কী করবে, সমাজে তার আবির্ভাব বাংলার মুখকে তথা বিশ্বর দরবারে বাংলার মুখকে উপস্থাপন করেছেন বা উন্মোচিত করেছেন, ঠিক আছে। এই শব্দগুলো বলতে পারবো আমরা, অবভিয়াসলি বলতে পারবো। এরপরে চলে আসবে, দেখো এরপরে কী দিয়েছে, পিতার নাম দেওয়ার পরে কিন্তু আর কিছু দেয়নি, শিক্ষা দিয়ে দিয়েছে একবারে, ঠিক আছে। এরপর আমরা কী করবো, তাহলে পরিচয় তো দিলাম, এরপরে আমরা পয়েন্ট করবো বংশ পরিচয়, ঠিক আছে। বংশ পরিচয় বলে আমরা একটা পয়েন্ট করব। কোনো কোনো জায়গাতে দেবে, কোনো কোনো জায়গাতে দেয় না, যাই হোক না কেন, তাহলে বংশ পরিচয় বলে, যেহেতু রচনা লিখছে ভাই, ওর ব্যক্তিত্বটাকে পুরোটা তোমাকে উপস্থাপন করতে হবে, পুরোটাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এবার কী করবো, নামটা লিখবো, আবার ওই নামটাই লিখবো যেটা পরীক্ষার হলে দিয়েছেন, রাইট। নামটা লিখলাম আমরা, এরপরে কী করছি, নামটা লিখলাম। এবার কি আছে, আলোর ধারার বেগে চমকিত করেছেন সমগ্র বাংলা তথা ভারতবাসীর, ঠিক আছে, এটুকু বলতে পারবো। তাহলে আলোর ধারার বেগে চমকিত করেছেন, ওকে, চমকিত করেছেন সমগ্র বাংলা তথা ভারতবাসীকে দাঁড়িয়ে দেবো আমরা। এইটুকু তো বলতে পারো ভাই, এটুকু বলতে হবে, একটু করে শিখতে হবে, ঠিক আছে। তিনি হলেন
সরি তিনি তাহলে কঠোর শিক্ষা জীবনের ও কর্মজীবনের মধ্যে বংশের মুখ উজ্জ্বল করেছেন। বাস অবভিয়াসলি প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু যারা সাকসেসফুল পার্সন হচ্ছে, যারা সাকসেস হচ্ছে, ওরা কিন্তু কঠোর পরিশ্রম করে। ওদের দেখবে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়, খুব পরিশ্রম করতে হয়, কর্মজীবনের ক্ষেত্রে হয়, শিক্ষা জীবনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে। তারপরেই কিন্তু তার বংশের পরিচয় ফুটে ওঠে, তারপরেই কিন্তু বিশ্বের দরবারে তার পরিচয় কিন্তু ফুটে ওঠে, রাইট? সেটাই কিন্তু আমরা এই জায়গাটাতে বলেছি, কঠোর পরিশ্রমের মাধ্যমে তার বংশের মুখকে উজ্জ্বল করেছেন। 1 নম্বর পাবো। দেখো এমনভাবে আমরা পয়েন্টগুলো করব যেখানে একটা পয়েন্টের ক্ষেত্রে যেন 1 নম্বর পাই, এই মতন করে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা 1 নম্বর পেয়ে গেলাম, এখানেও 1 নম্বর পাবো যেহেতু একটা পয়েন্ট করেছি। আর কখন লিখবে দেখো, এই একটুখানি গ্যাপ পারবে। দেখো এখানে কিন্তু আমি গ্যাপ দিইনি, এখানে জন্ম পরিচয় হয়ে গেল না, এইখান থেকে শেষ হয়ে গেল, ঠিক আছে? এবার কী করবে, একটুখানি আবার গ্যাপ দিবে, একটু যেমন এটা গ্যাপ আছে, এই মতন করে এতটা করে গ্যাপ দিবে, তাহলে একটু সুন্দর লাগবে দেখতে, আরও ইউনিক লাগবে। এই যে দেখো এখানে দুজনের সমান সমান হয়ে গেছে, একটুখানি নিচে নামাবে তোমার লাইনটাকে, গ্যাপ করবে, ঠিক আছে? এটা লেখাটা একটুখানি ধরনটা পাল্টাবে, ঠিক আছে? এরপর কি করব আমরা, এরপরে কি আছে, শিক্ষা জীবন চলে আসবে। এরপরে আমরা শিক্ষা, এই দেখো কোথায় শিক্ষা অর্জন করেছেন, কোথায় কী করেছেন, সমস্ত কিছু এখানে কিন্তু আমরা দেখে লিখতে পারবো, তাই না? কোনো কিছু মুখস্থ করা লাগবে না, কত সালটা উল্লেখ করে দেবে, যখন সাল দিবে আর কি ওরা, ঠিক আছে? এই পর্যন্ত কমপ্লিট। এটা হচ্ছে শিক্ষা জীবন, ঠিক আছে? তাহলে এই 3টা লাইন বা 4টা লাইন যা দিচ্ছে আর কি, শিক্ষা জীবন। 2024 সালের কোশ্চেন দেখলাম যে না, শিক্ষা জীবনটা হালকা করে দিয়েছে। চলচ্চিত্রের যে অবদান দেখো, এখানে অর্ধেক পেজ থেকে শুরু করে একদম এই পেজ পর্যন্ত চলে গেছে, বুঝতে পারছো? এত পরিমাণে চলচ্চিত্র কর্মজীবন বা চলচ্চিত্রর অবদান যে আছে, এই কর্মজীবন, ঠিক আছে? কর্মজীবনটাও সময় সময় বড় হয়ে যায়, কর্মজীবনটা বড় হয়, কিন্তু এই সাহিত্যকৃতি অথবা তোমার চলচ্চিত্রের প্রতি যে অবদান এই আর কি দিয়েছেন, তো এই কথাগুলোই কিন্তু আমরা দেখে লিখবো। কেমন করে লিখতে হবে, নিচের দিকে চলো। এরপর তাহলে কী করবো, আমরা শিক্ষা জীবন করবো এবার পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমরা কী করলাম, ভূমিকা লিখলাম, 1 নম্বর পেলাম। তারপরে জন্ম পরিচয় দিলাম, 2 নম্বর পেলাম। তারপর কি আছে, বংশের পরিচয় দিলাম, 3 নম্বর পেলাম। এবার শিক্ষা জীবন, ওই যে পয়েন্টগুলো উপরে দেখে আসলাম। এরপর কী দেবো, জ্ঞানের অসীম ভাণ্ডারে প্রদীপ, শিক্ষার আলোয় নামটা লিখবো আমরা, শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করেছেন বাল্যকাল থেকেই, অবভিয়াসলি বাল্যকাল থেকেই নিজেকে আলোকিত করেছেন, এইটুকু আমরা বুঝতে পারবো, লিখতে পারবো, ঠিক আছে? এরপরে কী আছে, শৈশবে মায়ের তত্ত্বাবধানে গ্রামের পাঠশালায়, দেখো প্রত্যেকেরই কিন্তু প্রথম শিক্ষাগুরুকে মা জননী, রাইট? প্রত্যেকের কিন্তু, তোমার প্রত্যেকের কিন্তু প্রথম শিক্ষাগুরু হচ্ছেন কি মা জননী। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একই কথা বলতে পারি, শৈশবে মায়ের তত্ত্বাবধানে গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা তিনি অর্জন করেন বা প্রাথমিক শিক্ষা তিনি অর্জন করেন, কথা একই। এরপর কি করব, পয়েন্টগুলো দেখে কিন্তু আমরা যে উপরে দেখে আসলাম এক্ষুনি, ঠিক আছে? কোথায় কী শিক্ষা অর্জন করেছেন, কী আছে এখানে কী আছে, দিনাজপুর জেলা স্কুল, ফরিদপুর রাজেন্দ্র কলেজ, এই যে আছে এই সমস্ত কথা। তাহলে এগুলো কী করে লিখবো আমরা, এরপরে দেখো তাহলে এই জায়গাটাতে লিখবো, কেমন করে দেখো, তাহলে পয়েন্টগুলো দেখে লিখবো। কি বললাম, শৈশবে মায়ের তত্ত্বাবধানে গ্রামের পাঠশালায় তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন। এরপরে শব্দটা কী করবে, এখানে লিখবে এরপরে তিনি দিনাজপুর, কী ছিল জানো, এরপরে তিনি দিনাজপুর প্রাথমিক স্কুল থেকে তিনি শিক্ষা অর্জন করেন, ঠিক আছে? এই পর্যন্ত কমপ্লিট, দাঁড়িয়ে দিব। তারপরে লিখব কি, এরপরে তিনি ফরিদপুর কি কলেজটার নাম দেখলাম যে রাজেন্দ্র নাকি কলেজ থেকে তিনি ডিগ্রি অর্জন করেন, এই মতন করে বলবে, ঠিক আছে? কলেজ থেকে একবার অলরেডি বললাম শিক্ষা অর্জন করেন, একবার আমরা কী করবো, ডিগ্রি অর্জন, কলেজের কী হয়, ডিগ্রি হয়, তাই না? ডিগ্রি কোর্স, তাহলে ডিগ্রি অর্জন করেন। এরপরে কী ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়েছেন। তাহলে এরপরে কী করবো আমরা, যে এরপরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অমুক সময়ে, ওই ডেট লেখা আছে কিন্তু ওখানে কিন্তু দেখলাম, ঠিক আছে? তো ওইগুলো দেখেই কিন্তু আমরা শব্দগুলো আমরা অ্যাড করব। কী করবো, শুধুমাত্র এরপরে তারপরে এই শব্দগুলো ব্যবহার করব, বুঝতে পারলে? যখন আমরা বললাম যে শিক্ষা অর্জন করে তিনি থেমে যাননি, তাহলে কী করবো আমরা, এরপরে তিনি স্কুলের শিক্ষা অর্জন করেন, তারপরে তিনি কলেজের শিক্ষা অর্জন করেন, তারপরে তিনি বিশ্ববিদ্যালয় থেকে, এই মতন করে কথাগুলো বলবো, ঠিক আছে? অ্যাড করবো, জাস্ট ভাষাগুলোর মধ্যে অ্যাড করবো। এরপর কী আছে, এই পর্যন্ত আমরা লিখে দিলাম, কথা শেষ। এইভাবেই তিনি একের পর এক শিক্ষার জ্ঞানে আলোচিত করেছেন। বাস এটুকু শেষের দিকে বলে দেব। এখানে বলো, এত বড় 1, 2, 3, 4, 5টা, অ্যাটলিস্ট 5টা, যখন তোমরা কলমে দিয়ে লিখবে মিনিমাম 6 থেকে 8টা লাইন হবে। ভাই 6 থেকে 8টা লাইন তো আরামে 2 নাম্বার দিবে, তাই তো? 6 থেকে 8টা লাইন আরামে 2 নাম্বার দিবে, রাইট? তাহলে এখানে আমরা 2 নাম্বার পেলাম, আর দিতেই হবে, এরকম করে দেয় সাধারণত। এবার চলে এসো ধর্মান্তরিত, এটা কিন্তু দেয়নি। মাইকেল মধুসূদন যদি দেয় কিনা, তাহলে ধর্মান্তরিত শব্দটা দিয়ে দিবে। কবে ধর্ম গ্রহণ করেছেন সেটা কিন্তু শুধুমাত্র উল্লেখ থাকবে ওখানে পয়েন্টে, দেখেছি।
যদি মাইকেল মধুসূদন দত্ত দেয় তাহলে সেক্ষেত্রে এত সালে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়। বাস 1 নম্বর হয়ে গেল, একটা পয়েন্টে 1 নম্বর পাবোই। ঠিক আছে, তাহলে কত নম্বর? 7 নম্বর হয়ে গেল আমাদের, এই পর্যন্ত 7 নম্বর। মানে এমন করে অ্যাটলিস্ট 10 নম্বরের জন্য 10টা পয়েন্ট না লিখে মিনিমাম 10 থেকে 12টা পয়েন্ট করবো আমরা, 10 থেকে 12টা পয়েন্ট করবো, বুঝতে পেরেছো? 10 থেকে 12টা পয়েন্ট করব। তাহলে কী করবো এরপরে? কর্মজীবনটা দেখো তো ওখানে কী কী বলেছেন ওনারা। কর্মজীবন প্রত্যেকের কিন্তু কর্মজীবন থাকবে, ঠিক আছে? এই যে দেখো কর্মজীবন আছে তো, এই যে কর্মজীবন আছে, কোথায় কী তিনি কী করেছেন সমস্ত কিছু এখানে লেখা থাকবে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই কথাগুলো আমরা জাস্ট কপি করবো, মুখস্থ কিচ্ছু করতে হবে না। তাহলে চলো দেখো কর্মজীবনে কী কী কথা বলতে হবে আগে। কর্মেই মানুষের পরিচয়, বাস এটা তো জানি আমরা, ঠিক আছে? এটাই বলতে হবে, কর্মেই মানুষের পরিচয়। যে সকল ব্যক্তি তাদের কাজ ও চিন্তায় আমাদের দেশের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তাদের মধ্যে, আবার নামটা দেব, ঠিক আছে? সেম টু সেম কথা বলবো, নামটা দেব। অন্যতম ছিলেন, এটুকু বলবো। তার কর্মজীবনেই ছিল জীবনের বহিঃপ্রকাশ, অবভিয়াসলি, ঠিক আছে? জীবনের বহিঃপ্রকাশ, এটা কথা বলবো আমরা। অর্থের মূল্যায়ন প্রাধান্য না দিয়ে তিনি জীবনের প্রতি পদক্ষেপে মানুষকে সাহায্য করেছেন। দেখো যারা বিশেষ করে শিক্ষিত ব্যক্তি হন, এডুকেটেড পার্সন হওয়ার, ওরা কিন্তু অর্থের জন্য কাজ করে না, ওরা কিন্তু অর্থের জন্য কোনো মূল্য মানে আর কি কোনো বিষয়ের প্রতি মূল্য ফিক্সড করে না, এমনটা নয়, ঠিক আছে? ওরা কিন্তু একটা সমাজসেবামূলকের প্রতি একটা কাজ করে যাচ্ছে না। কিন্তু দেখো আজকে দেখো আশার প্রদীপ কোচিং সেন্টার যে তোমাদের জন্য পশ্চিমবঙ্গের এমন একটা সমাজসেবামূলক সংস্থা, মাত্র 30 টাকা, মাত্র 35 টাকা, মাত্র তোমার ওই কী বলে যেন 50 টাকা দিয়েই তোমাদের এই মতন করে কিন্তু নোটস প্রোভাইড করে থাকে। এবং ক্লাসের কথা বিশ্বাস করবে তুমি, পুরো বছরে আশার প্রদীপে মাত্র 100 টাকা নেওয়া হয়, পুরো বছরে একটা সাবজেক্টের জন্য 100 টাকা। 100কে এবার তুমি ভাগ করো 6টা সাবজেক্ট দিয়ে, 100 টাকা অর্থাৎ 100 টাকায় 6টা সাবজেক্ট পড়ানো হয়, 100 টাকায় 6টা সাবজেক্ট পড়ানো হয়, ঠিক আছে? 100 টাকায় 6টা সাবজেক্ট, তাহলে 100কে 6 দিয়ে ভাগ করে দেখবে তোমার আই থিঙ্ক 16 টাকা পড়ছে, মাত্র 16 টাকা করে। যেখানে তুমি শত টাকা খরচা করেছো সেখানে মাত্র আশার প্রদীপ 16 টাকা নিচ্ছে পার সাবজেক্ট, পার মান্থলি, ঠিক আছে? যেটা আর কি হিসাব করে আসছে। তাহলে 100 টাকায় উচ্চ মাধ্যমিক 6টা সাবজেক্ট আমরা টিউশন পড়াচ্ছি 100 টাকায় মাত্র। পশ্চিমবঙ্গের এমন একটা সমাজসেবামূলক সংস্থা রয়েছে তোমাদের আশার প্রদীপ। তাহলে আমরা এটা নিতাম না কেন? তোমরা অনেকে বলতে তাহলে এটা নিচ্ছেন কেন তাহলে? না ভাই দেখো, এটা তোমার স্যাররা যে পরিশ্রম পড়াচ্ছেন ওদের তো একটা পারিশ্রমিক আছে, তাই না? অনলাইনে নেট খাচ্ছে, তারপর তোমার নোট মেকিং করতে হচ্ছে, সময়ের দাম আছে, বুঝতে পেরেছো? এই জন্য শুধুমাত্র আমরা 100 টাকাটা রেখেছি 6টা সাবজেক্ট দিয়ে, অর্থাৎ 16 টাকাটা রেখেছি, বুঝতে পারছো? তো যারা আর কি নতুন ভর্তি হবে নতুন সেমিস্টার ওয়াইজ নতুন সিলেবাস আছে, অবভিয়াসলি তোমার ভাই বোনদেরকে, তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে অবভিয়াসলি আশার প্রদীপের ব্যাপারটা শেয়ার করবে। মাত্র 100 টাকা দিয়ে আমরা এখনও সেই নতুন সিলেবাসও কিন্তু মাত্র 100 টাকা দিয়ে আমরা 6টা সাবজেক্ট পড়াবো, 100 টাকা দিয়ে 6টা সাবজেক্ট পড়াবো, ঠিক আছে? এবার চলো তাহলে, এবার কী বললাম জানো? যে পদক্ষেপ গ্রহণ করেছেন এটুকু জানি, ঠিক আছে? তারপরে কী করবো, এই দেখে পয়েন্টগুলো দেখে আমাদের এরপরে লিখতে হবে। ওই যে পয়েন্টগুলো এক্ষুনি দেখে আসলাম না, কর্মজীবন থেকে কোথায় কী কর্ম করেছেন, কোথায় কী শিক্ষা অর্জন শিক্ষিত দিয়েছেন বা কোথায় কী করেছেন, এটা উল্লেখ করব। যখন সমস্ত কিছু আমাদের পয়েন্ট কমপ্লিট হয়ে যাবে, মানে খাতাটা দেখে, ঠিক আছে? এরপরে কী করবো, তারপর অক্লান্ত পরিশ্রমের মূল্যায়ন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। তার এই অক্লান্ত পরিশ্রম, বাস এই কথাটা শেষের দিকে রাখবো, ঠিক আছে? তার এই অক্লান্ত পরিশ্রম মূল্যায়ন, শ্রদ্ধার সঙ্গে মূল্যায়ন। ওকে, ডান। তাহলে কর্মজীবনটাকে আমরা এই যে কর্মজীবন থেকে কোথায় কী করেছেন অলরেডি আমরা এখানে দেখে লিখলাম। এরপরে কী আছে? সাহিত্যকৃতি বা সাহিত্যের প্রতি অবদান, এই পয়েন্টটাও করব, ঠিক আছে? অন্যান্য কৃতিত্ব, এই যে লেখা আছে না, অন্যান্য কৃতিত্ব অথবা বিশেষত্ব, এই মতন করে কোনো দেখবে বিশেষত্ব থাকতে পারে, সাহিত্যের প্রতি অবদান থাকতে পারে, এই মতন করে থাকতে পারে। তাহলে এবার আপনার ডিরেক্টলি কী করবো, এখানে 3টা কথা লিখবো। অন্যান্য কৃতিত্ব এটা কেটে দেবো, তাহলে অন্যান্য কৃতিত্ব এবং লিখবে কি, এবং সাহিত্যের প্রতি অবদান, বাস কথা শেষ। সাহিত্যের প্রতি অবদান এইটাই তিনি দেখতে চাচ্ছেন, এইটাই বোর্ড দেখতে চাচ্ছেন যে সাহিত্যের প্রতি অবদান মানে ওনার যে সাহিত্যটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটার প্রতি তুমি কী করে নজর রাখছো ওর প্রতি, ঠিক আছে, ওনার প্রতি। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার বিশেষ মানে আর কি ভালো করে একটুখানি লিখবে সাহিত্যের প্রতি অবদান। তাহলে আমরা দুটো কথা লিখবো এখানে, এবং শব্দটা দিয়ে বা ও শব্দটা দিয়ে, ঠিক আছে? তাহলে অন্যান্য কৃতিত্ব অথবা যেটা দিচ্ছে কৃতিত্ব লেখার পরেই কিন্তু আমরা এবং শব্দটা অ্যাড করে কি বলবো, সাহিত্যের প্রতি অবদান। তাহলে এই শব্দগুলো বলবো, মহান মানব মহাপুরুষদের ব্ল্যাক হয়ে গেছে, প্রতিভার বিকাশ, জ্ঞান ধারণা সবই যেন অমূল্য হয়ে যায়, ঠিক আছে? মহান মানব মহাপুরুষদের বিকাশ, জ্ঞান ধারণায়, এই শব্দটা দেখো আমার মনে হয় তোমাদের কাছে হার্ড বা জটিল মনে হচ্ছে। একটুখানি দাঁড়াও, আমি তোমাদের সহজ করে দিচ্ছি, একবার দাঁড়াও, সহজ করে দিচ্ছি।
কী আছে তারপরে? বস্তুর জীবনে তার অবদান। এরপরে এখান থেকে দেখতে হবে। এবার দেখো কী করে লিখবো, যে তিনি এই মতন করে লিখবো, কেটে দেবো, এসব কিছু লিখবো না। তিনি সাহিত্যের প্রতি লিখবে, তিনি সাহিত্যের প্রতি বিশেষ ভূমিকা রেখেছেন, বিশেষ ভূমিকা রেখেছেন, দাঁড়িয়ে দেব, বিশেষ ভূমিকা রেখেছেন, দাঁড়িয়ে দেব। তিনার এই সাহিত্যর ফলে বঙ্গমাতা তথা ভারত মাতার কাছে তথা দিয়ে যাবো, ঠিক আছে, তথা বিশ্বের দরবারে দেশের নামকে আলোকিত করেছেন বা দেশকে উজ্জ্বল করেছেন। এই মতন করে শব্দগুলো অ্যাড করব, ঠিক আছে। আরও যদি তোমাদের থাকে কথাবার্তা তোমরা অ্যাড করতে পারো। আবার দাঁড়িয়ে দেব, তিনি সাহিত্যের প্রতি তার, তিনি না বলে এবার তিনি তো একবার বললাম, তার এরপর কী লিখবো, তার সাহিত্যের প্রতি, এরকম লিখবো, তার সাহিত্যের প্রতি। তার তিনি বলতে কাকে, ওনাকে জিজ্ঞাসা মানে ইঙ্গিত দিচ্ছি আমরা, তাই তো, উপরে যেটা আর কি নামটা বলেছি, তাই না, বা নাম ধরেও বলতে পারো যে মাইকেল মধুসূদন দত্ত, বা যেটা আসবে মাইকেল মধুসূদন দত্ত, তিনার যে সাহিত্য কৌশলতা, দৃষ্টিভঙ্গি বিশেষ উল্লেখযোগ্য, এই শব্দগুলো বলবে, ঠিক আছে, বিশেষ উল্লেখযোগ্য। বাস এই 3-4টা কথা বললে আমার কটা, 3টা পয়েন্ট বললাম, মানে 3টা লাইন করলাম, তাই তো, 3টা ড্যাশ করলাম, দাঁড়িয়ে দিলাম। 3টা বাক্য বলার পরে কিন্তু আমরা এরপরে দেখে আমরা লিখবো ওই কথাগুলো, যেরকমভাবে তোমরা সাহিত্যের প্রতি যে অবদান, যেটা অন্যান্য কৃতিত্ব বলে আছে আর কি, ওটা লিখবে, ঠিক আছে। অথবা 2024 সালে কী দিয়েছে, চলচ্চিত্রের অবদান, ঠিক আছে। এখানে সাহিত্যের প্রতি যদি না থাকে, আবার মাথায় রাখবে আর কি, চলচ্চিত্র যদি শব্দটা থাকে তাহলে সাহিত্য শব্দটা ক্ষেত্রে যে চলচ্চিত্রের প্রতি অবদান, অন্যান্য কৃতিত্ব এবং 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 কী ছিল, চলচ্চিত্রের জগতে অবদান, এই মতো না, বা চলচ্চিত্রের প্রতি, জগৎ শব্দটা ছেড়ে দেবে এখানে, তাহলে নিচ থেকে অ্যাড করবে, যখন জগৎ হয় না, চলচ্চিত্রের অবদান লিখবে, যখন তোমরা পয়েন্ট করবে আর কি, ওরা তো একটা কোশ্চেন ফর্মেট করে, মানে কোশ্চেন তৈরি করেছে, ঠিক আছে। তাহলে কী লিখবে, চলচ্চিত্রের অবদান বা চলচ্চিত্রের প্রতি অবদান, এই মতন করে বলবে, ঠিক আছে। 2024 সালে দেখলাম, তো এটা ভালো করে একটুখানি নজর রাখতে হবে। তাহলে এটা আমাদের এমনভাবেই তৈরি হবে, অবভিয়াসলি 2 নম্বর যে কোনো অবস্থায় দিতে হবে। কত নম্বর গেল, প্রায় 9 না 10 নম্বর হয়ে গেলো, তাই না, 9 না 10 নম্বর হয়ে গেছে। এরপরে কি আসবে, সম্মান, কোথায় কি হলো, সম্মান, এরপরে কি আছে, সম্মান দেখো, সম্মানের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এই জায়গাটাতে দেখো, বারবারই হয়ে যাচ্ছে, এই যে দেখো আছে না, দেখো এখানে কিন্তু সম্মান নেই, এখানে কিন্তু সম্মান দিয়ে বলে ওনারা কিছু পয়েন্ট করেননি, ওকে। তবে কি করেছেন, সাহিত্য কৃতিত্ব আছে, মানে পুরস্কার আছে, এটা কেটেও তুমি দিতে পারো, এটা না লিখলেও দিতে পারো। 2024 সালের দেখো এখানে কি আছে, পুরস্কার বলে পয়েন্ট করেছেন, পুরস্কার বলে পয়েন্ট করেছেন 2024 সালের কোশ্চেনে, পুরস্কার বলে আছেন। তো এর যে পয়েন্টটা থাকবে পুরস্কার সম্মানগুলো, সেটাই লিখবে, ঠিক আছে, সেটাই পয়েন্টটা লিখবে। তাহলে পুরস্কার ও সম্মান, এই যে লিখলাম পয়েন্ট করেছি আমরা, পুরস্কার সম্মান বলে মহান কাজকে মর্যাদা নেই বিরত রাখা সম্ভব নয়, ঠিক আছে। এই দেখো এটা একটু টাইপ হয়েছে, আমি প্রথমেই দেখেছি এটা জটিল হবে। এবার কি করব আমরা, তাহলে মহান কাজকে ঢাকিয়ে রাখা সম্ভব নয়, মহান ব্যক্তির মহান কাজকে, এই মতন করে বলবে, মহান ব্যক্তির মহান কাজকে ঢাকিয়ে রাখা সম্ভব নয়, ঠিক আছে। ক্ষণিকের আনন্দ, এটাও কিন্তু টাফ আছে, ঠিক আছে, এটাও কিন্তু অন্যরকম, মানে তুমি যেরকমভাবে কথা বলছি ঠিক সেরকমভাবে আমরা লিখবো এখানে, ওকে। তাহলে কী লিখবো, এখানে পুরো কেটে দেবো। তাহলে কী লিখবো আমরা, যে মহান ব্যক্তির মহান কাজকে ঢাকিয়ে রাখা সম্ভব নয়, তিনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের সাহিত্য এবং শিল্প এবং সংস্কৃতি এবং সামাজিক এবং পারিবারিক সমস্ত দিক দিয়ে কিন্তু বিশেষ একটা নিজেকে বিশ্বের দরবারে উন্মোচিত করেছিলেন, এবং সে দরুন বা তার দরুন তিনি বিশ্বের দরবারে তথা দেশ তথা বিদেশ, এরকম বলবে, দেশ তথা বিদেশে তিনি বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন, ঠিক আছে, বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন। এরপরে কী লিখব, ঠিক আছে, এই যে এই একই কথা যেটা বললাম,
দেশ তথা বিদেশে বিশ্বের দরবারে সম্মানিত হয়েছেন, এটুকু বলবো আমরা, একই কথা আছে। এরপর যেমন, যেমন করে কী লিখবো, এখান থেকে ওই পয়েন্টগুলো দেখে দেখে কী কী সম্মান পেয়েছেন, কী কী পুরস্কার পেয়েছেন দেখে দেখে এরপরে এরপর কী করবে, পুরস্কৃত হয়েছেন যেমন, এরপর কী লিখবে, যেমন উদাহরণ দিবে আর কি তুমি, ঠিক আছে, কী লিখবে, যেমন বলবে এখানে, তাহলে এখানে ঠিক আছে, যেমন এইবার পয়েন্টগুলো দেখে দেখে লিখবে, বাস। তাহলে শেষে লেখার পরেই দাঁড়িয়ে দিয়ে দেবে, বাস হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমরা অ্যাটলিস্ট এতগুলো যে কথা বললাম মিনিমাম 2 নাম্বার পাবো, ঠিক আছে, 2 নাম্বার দেবেই। আমি যদি মেনে দিলাম 2 নাম্বার কেটে দিলাম, 1 নাম্বার কেটে দিলাম, তাহলে 11 নম্বর হলো, ঠিক আছে, 11 নম্বর হলো। এরপর চলে আসছে মৃত্যুটাও কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে মৃত্যু কবে হয়েছে অলরেডি কিন্তু উল্লেখ করে দেয়, ঠিক আছে। তাহলে মৃত্যু পয়েন্ট করব আমরা। মৃত্যু পয়েন্টের ক্ষেত্রে দেখো কী পাচ্ছি আমরা, মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর ক্ষেত্রে কি, মানব জীবনের চিরস্থায়ী নয়, মানব জীবন চিরস্থায়ী নয়, পৃথিবীর বাস্তব নিয়ম বন্দী হয়ে সকলকে মনের ব্যথা বান ছুড়ে পরলোক গমন করলেন। দেখো অনেকটা মনে হয় টাফ হচ্ছে, তাহলে এইটুকু ঠিক আছে, মানব জীবন চিরস্থায়ী নয়, এটুকু ঠিক আছে। তো এরকম বলবে যে পৃথিবীর মায়া এবং আমাদেরকে ছেড়ে মাইকেল মধুসূদন দত্ত অথবা যে নামটা আছে তিনি আমাদের চক্ষু অন্তরাল হয়েছেন, বা আমাদের চোখ থেকে অন্তরাল হয়েছেন, ঠিক আছে শব্দটা, ওকে। কত সালে তিনি চক্ষু হয়েছেন, কমা দিবে, তিনি ডেট দিবে, কত সালে কত খ্রিস্টাব্দে, অলরেডি তারিখ দেখে দেখে লিখতে হবে ওটা, ঠিক আছে, এই মতন করে ডান। তার দৈহিক অনুপস্থিতি সকলের মনের রূপ ধারণ করে, এটা দিতে পারো, আদারওয়াইজ একটা নতুন কথা বলছি, তার মৃত্যুতে যে এক কী আছে, এক অনিবার্য দীপশিখা নিভে যায়, ঠিক আছে, এটাও টাফ আছে। দেখো এবার কি বলবো আমরা, তোমাদের জন্য সহজ করছি। আজ মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, পয়েন্টগুলো দেখে দেখে লিখলাম। তাহলে এবার কি করবে, আমরা নেক্সট পয়েন্ট করব যে আজ মাইকেল মধুসূদন দত্ত আমাদের পাশে নেই বা আমাদের কাছে নেই, কিন্তু তার ব্যবহারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, শিক্ষা জীবন, তারপরে তোমার কি বলবে, সাহিত্যিক জীবন, এরকম বলবে, সাহিত্যিক জীবন, চলচ্চিত্র জীবন, এই কথাগুলো বলবে, ঠিক আছে, চলচ্চিত্র জীবন, সাহিত্যিক জীবন, তারপরে তিনার যতগুলো পয়েন্ট বলতে পারো, ঠিক আছে। তো এই সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু তাকে বারবার মনে করিয়ে দেয়। তিনি আজ আমাদের কাছে, বা মাইকেল মধুসূদন দত্ত আজ আমাদের কাছে না থাকলেও কিন্তু তাকে আমাদের কাছে না থাকলেও কিন্তু এই বাঙালি তথা দেশবাসীর কাছে তিনি চিরজীবন অমর হয়ে থাকবেন, অমর হয়ে আছেন, এরকম বলবে, চিরজীবন অমর হয়ে আছেন। তার ফলে আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে প্রতি বছরেই কিন্তু শ্রদ্ধাঞ্জলি দিব এবার, ঠিক আছে, শ্রদ্ধাঞ্জলি আমরা কী দেবো, যে প্রতি বছরে কিন্তু মৃত্যুটা কবে হয়েছিল সেটা শ্রদ্ধাঞ্জলি দেবো আমরা, যে তার দরুন আমরা তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে প্রতি বছরে শ্রদ্ধাঞ্জলি উপস্থাপন করি, এই মতন করে কথাগুলো বলবে, ঠিক আছে, ডান। এতগুলো কথা বললাম, মিনিমাম 2 নাম্বার পাবোই কিন্তু, কারণ দেখো মুখে মুখে কথা বলছি, তুমি যখন এটা লিখবে কি না, তুমি যখন তোমার খাতায় লেখো এই কথাগুলো যে ব্যাক করে লিখো, ঠিক আছে, কথাগুলো কিন্তু লেখো, অ্যাটলিস্ট দেখো কতটা হচ্ছে, মিনিমাম 4-5 লাইন হয়ে যাবে, বা 5-6 লাইনও হবেই। 2 নাম্বার পাওয়ার কথা, কেটে দিলাম, 1 নাম্বারই নেবো আমরা, 1 নাম্বারই ভাবছি, 1 নাম্বার দিবে, ঠিক আছে, 1 নাম্বার, তাহলে কত হলো, 12 নম্বর হলো। এরপর কি আছে, উপসংহারটাও তোমাদের নিজে থেকে লিখতে হবে, ওনারা কিন্তু দিবেন না। উপসংহারের ক্ষেত্রে কী লিখবো, উপসংহারে বলা যায় যে বাংলা তথা ভারতীয়দের মনে নামটা লিখবে এখানে, এক চিরস্থায়ী, ওই নামটাই যেটা দিয়েছে, এক চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। আজও তার জনপ্রিয়তা বহুল, তার নাম আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি আমাদের কাছে বর্তমানে হয়ে আছেন আকাশের এক উজ্জ্বল নক্ষত্র, ঠিক আছে, সত্যি আমরা আজ তার জন্য খুব গর্বিত। বাস এই মতন করে তোমরা উপসংহারটা সমাপ্ত করতে পারো, ঠিক আছে। তাহলে এই করে হয়ে গেল আমাদের 1 নম্বর, এখানে মারলাম 1 নম্বর, ঠিক আছে। তাহলে কত নম্বর হলো, টোটাল 13 নম্বর হলো, কিন্তু তোমার কি আছে 10-এর মধ্যে নাম্বার দিবে। তাহলে এখানে বলবো সমস্ত কিছু কাটছাট করেও কিন্তু তোমাকে এইটুকু বলছি, আমার মতন যে মতন করে তোমাদেরকে বললাম যে সমস্ত কিছু কাটছাট করে 8 থেকে 10 পাবেই রে ভাই, 8 থেকে 10 পাবেই, এটুকু নিশ্চিত বলছি, 8 থেকে 10 পাবে।
ওকে, এরপরে চলো আমরা জীবনীমূলক রচনার ক্ষেত্রে আমরা কী কী দেখতে পারি। দেখো এটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের করা হয়েছে, মোবাইল দিয়ে টাইপিং করা হয়েছে, কোথাও বা মিস্টেক হলে ঠিক আছে, কোথাও কোথাও বললাম না আমি নিজেকে আটকে যাচ্ছি পড়তে গিয়ে, বুঝতে পারলে, খাতায় লেখা আছে এক আর অন্য টাইপিং হয়ে গেছে, মানে টাইপিং করতে গেলে এক আর কি। তো এটা হচ্ছে কথা। ওকে, তো যাই হোক, তো ওই জন্য বললাম যে তোমরা ওই জন্য এই লাইভ সরাসরিভাবে তোমাদেরকে এটা দিয়ে দিলাম। এরপরে চলে এসো জীবনীমূলক রচনার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে 3-4টা যে স্টারগুলো দিয়ে রেখেছি 2025-এ 95% আসার সম্ভাবনা রয়েছে। 2025-এ 95% আসার সম্ভাবনা রয়েছে। যদি না আসে তাহলে আমরা কি করব, ওই যে ফরম্যাটটা আমরা এক্ষুনি বললাম ওই ফরম্যাটটা আমরা ইউজ করব, অর্থাৎ রচনা লেখার ফরম্যাটটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, চলো তাহলে লিখে আসবে। প্রথম নাম্বারে দিতে পারি আমরা ঋত্বিক ঘটককে। ঋত্বিক ঘটক শতবর্ষের। নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভেরি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, সলিল চৌধুরী ভেরি ইম্পর্টেন্ট, শতবর্ষের প্রত্যেকে। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত এটাও ইম্পর্টেন্ট। কাজী নজরুল ইসলামটা কম ইম্পর্টেন্ট। বিশেষ করে এটা যদি পরীক্ষায় তোমরা সাজেশনমূলক বলতে চাও বা সাজেশনমূলক চাও, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এই যে উপরে 4টা দিলাম, এই যে 4টা দিলাম, এটা তোমরা কতটা প্রায়োরিটি দিবে, 100-এর মধ্যে 95% তোমরা প্রায়োরিটি দাও এদেরকে, মানে এটা যে কোনো অবস্থায় তোমরা এই 4টা পড়ে যাবে, ভালো করে কমপ্লিট করে যাবে। ঠিক আছে, একটু দেখে যাবে। এরপরে কী দেবো দ্বিতীয় প্রায়োরিটির ক্ষেত্রে, কাজী নজরুল ইসলাম। এখান থেকে কাজী নজরুল ইসলাম দেখবো, জীবনানন্দ দাশ দেখবো, বেগম রোকিয়া দেখবো, রাজা রামমোহন রায় দেখবো। ঠিক আছে, রাজা রামমোহন রায় দেখবো, আর কি আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখবো। এগুলোকে তোমরা 60% অর্থাৎ 60% প্রায়োরিটি দিবে। আগে কিন্তু ওই যে বললাম এই 4টা কিন্তু এখান থেকে যে কোনো অবস্থায় তোমাদের কমপ্লিট হওয়া চাই। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। বলো যদি কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আশার প্রদীপের সঙ্গে তোমরা শেয়ার করতে পারো। ঠিক আছে, কমেন্ট সেকশনে বলো, অ্যান্ড কোথাও প্রবলেম হলে সেটাও কিন্তু বলবে। ঠিক আছে, চলো পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।